ল্যাবরেটরি। উফ কি জ্বালা রে বাবা। পেয়েছি, এই যে সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট, ট্রিপল স্লিট ল্যাবে থাকে না যদিও, কিন্তু থাকলে সেটা এরকমই দেখতে হবে। ঠিক আছে, ইট ইজ সামথিং মেকানিক্যাল, কিছুই নয়, দুটো পাত, একটা একটা প্লেট মুভেবল, তাহলে ওটাকে মুভ করে তুই স্লিটটাকে সরু বা চওড়া করতে পারিস। দেখতেই পাচ্ছিস এখানে মাঝখানে আমার কার্সারটা দেখতে পাচ্ছিস তো, এখানে মাঝখানে একটা ফাঁকা আছে, এই ফাঁকাটাই হচ্ছে আমার স্লিট। এবার এরকম ডাবল স্লিট হলে ওরকমই অ্যাডজাস্টেবল দুটো জিনিস থাকবে, মোটের উপর দেখতে ব্যাপারটা এরকমই হবে। দিস ইজ হাউ আ সিঙ্গেল স্লিট লুকস লাইক। কিন্তু যখন এনটা স্লিটের দরকার হবে তখন কিরকম একটা দুটো তিনটে চারটে, তাহলে তো মানুষ পাগল হয়ে যাবে, মানে 100টা, কেউ হয়তো 500টা স্লিট নিয়ে কাজ করতে চায়। ঠিক আছে, মাল্টিপল স্লিট যেটা বলছি, এইটা এনটা স্লিট। ঠিক আছে, তখন এরকম মেকানিক্যাল জিনিসপত্র ইউজ করে না, তখন যেটা ইউজ করে সেটা হলো একটা কাচের প্লেট, যেমন এটা দেখিয়েছি, কাচের প্লেট যেটাতে অনেকগুলো দাগ কাটা থাকে, খুব কাছাকাছি 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 প্রচুর দাগ কাটা থাকে। দাগগুলোর কি বৈশিষ্ট্য, দাগগুলোর অ্যাভারেজ ডিস্টেন্স ফিক্সড। ঠিক আছে, এবং যেই বরাবর দাগগুলো কাটছে ওই দাগগুলো কাটার এমন ভাবে, মানে কাটিংটা এমন ভাবে হয় যে কাটার ফলে ওই জায়গাটা যদি পুরো প্লেটটা ওপেক হয়, মানে অস্বচ্ছ হয়, তাহলে দাগ কাটা জায়গাগুলো ট্রান্সপারেন্ট থাকে। অ্যাকচুয়ালি তাই, পুরো প্লেটটা ওপেক প্লেট হয়, আর যে জায়গাগুলো দাগ কেটে দিচ্ছে সেই জায়গাগুলোতে ট্রান্সপারেন্ট হয়। তার ফলে ওই দাগ কাটা জায়গাগুলো একটা স্লিট হিসাবে কাজ করে, এবং এই জিনিসটাকে বলা হয় অপটিক্যাল গ্রেটিং। অপটিক্যাল গ্রেটিং কেন? কারণ এই গ্রেটিং গুলো ভিজিবল লাইটে প্যাটার্ন ক্রিয়েট করতে পারে। অন দি আদার হ্যান্ড, যে কোনো ক্রিস্টাল, তোরা ক্রিস্টাল নিশ্চয়ই পড়েছিস, সোডিয়াম ক্লোরাইড, এই ধরনের বিসিসি এফসিসি, এগুলো তোরা এইচএসে পড়তিস। যে কোনো ধরনের ক্রিস্টাল ইজ অলসো আ গ্রেটিং, বাট দ্যাট ইজ অ্যাটমিক গ্রেটিং। ওটাও একটা গ্রেটিং, কেননা ওখানে একটা নির্দিষ্ট প্যাটার্নে অ্যাটম সাজানো থাকে। তো দ্যাট ইজ অলসো অ্যানাদার টাইপ অফ গ্রেটিং, কিন্তু এরা অপটিক্যাল গ্রেটিং নয়, এরা ভিজিবল লাইটকে ডিফ্র্যাক্ট করাতে পারবে না, এরা ইলেকট্রন ওয়েভকে ডিফ্র্যাক্ট করাতে পারবে। ইলেকট্রন অলসো বিহেভস লাইক আ ওয়েভ, সেই ধরনের ওয়েভকে ডিফ্র্যাক্ট করাতে পারবে। দিস ইজ অলসো অ্যানাদার টাইপ অফ গ্রেটিং। তো এন স্লিট বা মাল্টিপল স্লিট ডিফ্র্যাকশন যখন আমরা স্টাডি করব, তখন আমরা গ্রেটিং ইউজ করব। গ্রেটিং দেখতে এই যে স্টুডেন্টস গ্রেটিং, এই এটা যেটা দেখলে বোঝাই যায় না আদৌ, মনে হয় একটা কাচের প্লেট। ঠিক আছে, দেখে বোঝা মুশকিল যে এটার মধ্যে এত সমস্ত কারুকার্য করা আছে। বুঝতে পারবি কখন? যে কোনো একটা টিউবলাইটের সামনে তুলে ধরলে তখন দেখা যাবে রঙিন রং বেরঙের আলো। ঠিক আছে, তো এরকম 1 2 3 4 করতে করতে এন টাইপ গ্রেটিং এ, মানে এনটা স্লিটের জন্য তখন ওই আপ টু nth টার্ম আর কি, হচ্ছে n-1d, n-1d dash, nd প্লাস n-1d dash দিয়ে একই জিনিস। তাহলে মেন প্রিন্সিপালটা সেম। মেন প্রিন্সিপাল হচ্ছে সুপারপজিশন of complex disturbance having specific path difference with
ইচ আদার। হলো। এবার যখন দুটো আলাদা আলাদা সোর্স নিচ্ছিলাম তখন সেটা ছিল ইন্টারফেয়ারেন্স। যখন একটা ওয়েভলেটেরই বিভিন্ন পয়েন্ট থেকে কাজকর্ম হচ্ছে তখন দেন ইট ইজ কল্ড ডিফ্র্যাকশন, এবং এই ক্যাটাগরি ডিফ্র্যাকশনকে বলা হয়, কি বাজে হাতের লেখা, ফ্রাউনহোফার ডিফ্র্যাকশন। ঠিক আছে, ডিফ্র্যাকশনের আবার দুটো ক্রাইটেরিয়া আছে। ইন্টারফারেন্সের দুটো ক্রাইটেরিয়া বলেছিলাম, একটা ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট, একটা ডিভিশন অফ অ্যামপ্লিটিউড। ডিভিশন অফ অ্যামপ্লিটিউড নিয়ে বেশি ডিসকাস এখনো করিনি, এখন কি নিয়ে ডিসকাস করলাম, ডিভিশন অফ ওয়েভ ফ্রন্টের মাধ্যমে ইন্টারফারেন্স। এবং ডিফ্র্যাকশনেরও দুটো ক্যাটাগরি আছে, একটা হলো ফ্রেনেল ডিফ্র্যাকশন আর একটা ফ্রাউনহোফার। আপাতত ফ্রাউনহোফার ডিফ্র্যাকশন নিয়ে কাজ করলাম। ফ্রাউনহোফার ডিফ্র্যাকশনের বৈশিষ্ট্য হলো ইট ইজ ফার ফিল্ড, অর্থাৎ কি আমার সোর্সটাও অনেক দূরে, স্ক্রিনটাও অনেক দূরে। ঠিক আছে, ফার ফিল্ড এফেক্টস। সো দিস ইজ ফ্রাউনহোফার ডিফ্র্যাকশন। তাহলে দ্য সামারি, the summary of the entire discussion সেটা হচ্ছে এই যে কোনো একটা অবজেক্টের একটা পয়েন্ট থেকে একটা কোনো জায়গায় একটা ডিস্টারবেন্স এসে পৌঁছালো, অবজেক্টের অন্য একটা জায়গা থেকে ওয়েভের ডিস্টারবেন্স এসে পৌঁছালো। এই যে দুটো আলাদা আলাদা জায়গা থেকে যে ডিস্টারবেন্স এসে পৌঁছালো তাদের মধ্যে ফেজ রিলেশনশিপটা কেমন হবে, মানে ওরা কি মাথায় মাথায় থাকবে নাকি ওরকম একটা ঢেউয়ের সাথে আরেকটার খাদ এরকম সিচুয়েশনে থাকবে। তো সেটা ডিপেন্ড করবে কি এই পাথ ডিফারেন্সের উপর। তা পাথ ডিফারেন্সটা কি হবে আমরা দেখে নিয়েছি, সর্বক্ষেত্রে সবসময় যাই হোক না কেন মূল বিষয় হচ্ছে পাথ ডিফারেন্সটা ইজ ডি সাইন থিটা। তো পাথ ডিফারেন্সটা এবার পাথ ডিফারেন্স ডি সাইন থিটা, এবার তাহলে তার করেসপন্ডিং ফেজ ডিফারেন্সটা হবে 2π/λ ইনটু দ্যাট। তাহলে এই ওয়েভ ডিফারেন্স ওয়েভ ডিস্টারবেন্সটা যদি হয় ক্যাপিটাল আর, তাহলে নিচের ওয়েভ ডিস্টারবেন্সটা হবে, so if this is capital R, then this will be R e to the power I kx, যেখানে x হচ্ছে the path difference আর k হচ্ছে 2π/λ। তাহলে এবার বোঝা যাচ্ছে যে r এর সাথে r e to the power I kx এর রিলেশনশিপটা কেমন হবে, সেটা নিশ্চয়ই k এবং x এই দুটোর উপর ডিপেন্ড করবে। তাহলে k এবং x এর দুটোর উপর ডিপেন্ড করবে, তার মানে অবজেক্টটাকে আমি এখানে দাঁড়িয়ে দেখছি না এখানে দাঁড়িয়ে দেখছি সেটার উপরেও ডিপেন্ড করবে। এই জন্যই একটা সিটিকে যখন আমি বিভিন্ন দিক থেকে দেখি তখন এক এক রকম কালার দেখতে পাই। ফ্রম ডিফারেন্ট ডিরেকশনস উই সি ডিফারেন্ট কালার্স। তো বিভিন্ন পয়েন্টে দাঁড়ালে পরে এই যে বিভিন্ন রকম ফেজ রিলেশনশিপ হবে। একটা সিচুয়েশনে পিকের সঙ্গে পিক, অন্য কোনো পয়েন্ট থেকে যখন দেখবো তখন পিকের সঙ্গে ট্রাফ। ঠিক আছে, তাহলে আগের সিচুয়েশনে কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স, এই সিচুয়েশনে ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স। তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্সে আমি হয়তো রেড পাচ্ছি আর ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্সে আমি ব্লু পাচ্ছি, বিভিন্ন ডিরেকশন তো, তাই জন্য আমার পাথ ডিফারেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কেননা থিটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বেসিক্স। এবার এইটাই সর্বক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে, মানে সে গিরগিটি হোক, সিডির রাইটিং হোক, বা প্রজাপতির যে বিভিন্ন রকম প্রজাপতি পাখায় যে এত রকম রং, বা একটা ব্লেডের মধ্যে দিয়ে লেজার লাইট পাস করলে কি হয়
পুরো জিনিসটার মূলে রয়েছে একটাই জিনিস, এই যে প্রজাপতির যে ডানা, প্রজাপতির ডানায় এরকম সূক্ষ্ম সূক্ষ্ম স্লিটের মতন স্ট্রাকচার থাকে। ওই স্ট্রাকচার গুলোতে মাল্টিপল স্লিট ফ্রাউনহোফার ডিফ্র্যাকশন। এই কারণেই প্রজাপতির পাখায় অরিজিনাল কালার তো থাকেই, তার উপর আরো অনেক বেশি কালারফুল আমরা দেখি। দ্য রিয়ালিটি অ্যান্ড দ্য পারসেপশন। সিডির ক্ষেত্রেও তাই, সিডির ভেতরে ঢুকলে স্ট্রাকচারটা এরকম, একটা যেটা রিপিটিং ইউনিট সেটার একটা পার্টিকুলার উইডথ এবং তাদের মধ্যে স্পেসিংটা একটা পার্টিকুলার, তাদের পুরো জিনিসটা দেখতে হলো গ্রেটিং এর মতো। ব্যাস, ফ্রাউনহোফার ডিফ্র্যাকশন। গিরগিটির মধ্যে গিরগিটির রং বদলায় কিভাবে? গিরগিটির মধ্যে অনেক ন্যানো ক্রিস্টাল থাকে, ঠিক আছে, ন্যানো হচ্ছে 10⁻⁹ মিটার। তো এই ক্রিস্টালগুলো এমন ভাবে সজ্জিত থাকে যেন একটা গ্রেটিং এর মতো, কিন্তু ও গিরগিটিটা ক্রিস্টালের এই সজ্জাটাকে বিভিন্ন রকম ভাবে চেঞ্জ করতে পারে। এই ছবিতে দেখতে পাচ্ছিস যে উত্তেজিত হয়ে পড়লে এরকম, রিল্যাক্স থাকলে অন্যরকম, ঠিক আছে। একটা সিচুয়েশনে হয়তো স্কোয়ারের মতন প্যাটার্নে সজ্জিত আছে, অন্য একটা সিচুয়েশনে হয়তো হেক্সাগোনাল প্যাটার্নে সজ্জিত আছে। এটা পুরোটাই ডিপেন্ড করছে গিরগিটিটা উত্তেজিত আছে না শান্তশিষ্ট আছে, কি কন্ডিশনে আছে। তা বিভিন্ন কন্ডিশনে যেহেতু গ্রেটিং এর নেচারটা পাল্টে যাচ্ছে, দ্য নেচার অফ গ্রেটিং, সেটা যেহেতু পাল্টে যাচ্ছে, তাই ডিফ্র্যাকশনের ব্যাপারটাও পাল্টে যাবে এবং যে ব্যান্ড গুলো দেখতে পাবো সেটাও পাল্টে যাবে। তার ফলে যে কালার গুলো আমরা দেখছি সেইটা পাল্টে যাচ্ছে। তা সেভাবে দেখতে গেলে গিরগিটি যে রং বদলাচ্ছে সেটা অ্যাকচুয়ালি বলাটা ঠিক না। আমরা বিভিন্ন কালার দেখতে পাচ্ছি, গিরগিটি কি করবে? ও তো শুধু এক্সাইটেড হচ্ছে আর রিল্যাক্স হচ্ছে। আচ্ছা, তাহলে ডিফ্র্যাকশনে যেটা বলছিলাম যে ফ্রাউনহোফার ডিফ্র্যাকশন একটা স্পেশাল ক্যাটাগরি, যেটা কিনা ফার ফিল্ড, সোর্স এবং স্ক্রিন দুটোই ইনফাইনাইট ডিস্টেন্সে আছে। আরেকটা হচ্ছে ফ্রেনেল, ইট ইজ নিয়ার ফিল্ড। ফ্রেনেল ডিফ্র্যাকশনটা হচ্ছে ওই ব্লেড ধরলে ব্লেডের মধ্যে দিয়ে যে প্যাটার্ন দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ফ্রেনেল ডিফ্র্যাকশন। ফ্রেনেল ডিফ্র্যাকশনের মেকানিজমটা একটু আলাদা, ওটা পরে বলবো। তাহলে ফ্রাউনহোফারের মধ্যে সিঙ্গেল, ডাবল, মাল্টিপল। আচ্ছা, তো মূল বিষয়টা হলো এই যে জিরো, এটা হচ্ছে আর e⁻i k z sin থিটা, -a/2 থেকে +a/2। ডাবল স্লিটের ক্ষেত্রে কি এটা জিরোতে এটা a, এটা d, তাহলে দুটো স্লিটের মধ্যে গ্যাপ হচ্ছে d আর একটা স্লিটের উইডথ হচ্ছে a। ক্লিয়ার? আর মাল্টিপল স্লিট হলে সেই ব্যাপারটাই রিপিট হবে, ঠিক আছে। এরপর আমাদের ম্যাথমেটিক্সের পার্টটা কি? ম্যাথমেটিক্সের পার্টটা হচ্ছে ইন্টিগ্রেট করা টোটাল ডিস্টারবেন্স অ্যাট পয়েন্ট পি, সেই ডিস্টারবেন্স থেকে ইন্টেন্সিটি বার করতে হবে এবং কন্ডিশনস ফর মিনিমা এন্ড ম্যাক্সিমা বার করতে হবে। তাহলে যে টোটাল ডিস্টারবেন্স সেটা হচ্ছে ওয়াইপি, ইন্টেন্সিটি হবে ওয়াইপি স্টার ইন্টু ওয়াইপি, কারণ একটা কমপ্লেক্স একটা কোয়ান্টিটি বেরোবে, তার কমপ্লেক্স কনজুগেট নিয়ে করতে হবে। আর ওয়াইপিটা কি করে পাওয়া যাবে? আর e⁻i k z sin থিটা dz। এই ব্যাপারটাকে যেরকম ভাবে ইন্টিগ্রেশন লিমিটস দেখালাম সেইভাবে ব্যাপারটাকে প্লট করতে হবে। এইবার তোদের কাজ হলো ইন্টিগ্রেশন করা এই পুরো ডেরিভেশন, মানে সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট, মাল্টিপল স্লিট, পুরো ডেরিভেশনটাই বইতে থাকে, সব বইতেই থাকে। কিন্তু আমি বলবো যে বই না দেখে এক্স্যাক্টলি যেভাবে আমি বলেছি ঠিক সেভাবে এখানে যেভাবে বলা আছে ঠিক সেইভাবে সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট আর মাল্টিপল স্লিটের জন্য ইন্টেন্সিটিটা বার করে পরের ক্লাসে আমাকে দেখা,
বই না দেখে কর, তাহলে যখন দেখবি বইয়ের সঙ্গে মিলে গেছে তখন একটা প্রচন্ড আনন্দ হবে। আর যদি না মেলে তাহলে দুঃখ হওয়ার কিছু নেই, কারণ এটা তো তোরা জানিসই না, নিজে নিজে করছিস, তো না হতেই পারে, না হওয়াটা কোনো আশ্চর্য ব্যাপার নয়, কিন্তু হয়ে গেলে একটা আনন্দ, যতটুকুই পারবি তাতেই আনন্দ হবে। এটা বুঝতে পারবি যে তুই মানে ইউ আর এবল টু ডেভেলপ আ থিওরি ইন্ডিপেন্ডেন্টলি। ঠিক আছে, যা বুঝলি তার ভিত্তিতে কর। এমনও হতে পারে যে তুই হয়তো এমন একটা অন্য কিছু হয়তো ভেবে ফেললি যেটা হয়তো মানে ঠিক ভাবা হয়নি, মানে এরকম আমার ক্লাসেই আমি এরকম অনেক কিছু দেখেছি যে বইতে আছে বা নিজেরাও একরকম ভাবে ভেবে পড়েছি, কিন্তু বই না দেখে করতে গিয়ে হয়তো এমন একটা কিছু, কেউ নতুন কিছু একটা ভাবলো যেটা কখনো কোথাও সেভাবে ডিসকাস করা হয়নি। তো এটা সব বইতেই থাকে, কিন্তু তোরা বই না দেখে যা বুঝলি তার বেসিসে ইন্টিগ্রেশনটা কর। আমি এই স্লাইডটা পাঠাতে পারি, কিন্তু এখানে আবার পরের ইন্টিগ্রেশন গুলো করে দেওয়া আছে। আচ্ছা, আমি পেজ 31 অবধি না হয় এটা সেভ করে পাঠিয়ে দেব। আর এইগুলো ইন্টেন্সিটি গুলো বেরিয়ে গেলে পরের ক্লাসে আমরা ইয়াংস ডাবল স্লিট অলমোস্ট ডান, শুধু এইটা হয়নি, দ্য শেপ অফ দ্য ফ্রিঞ্জেস, এইটা কমপ্লিট করব পরের ক্লাসে। এবং আমরা পুরো মানে তোরা ইন্টেন্সিটিটা বার করবি, তারপরে পরের ক্লাসে ফ্রাউনহোফার ডিফ্র্যাকশনটা আমরা পুরোটা কমপ্লিট করে ফেলবো। মানে আসল ইন্টেন্সিটি ক্যালকুলেশনটাই আসল, পরের কনক্লুশন গুলো আহামরি কিছুই না। ঠিক আছে, এটা আমরা কমপ্লিট করবো আমাদের নেক্সট ক্লাসে। এইবার অল সেড অ্যান্ড ডান, এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস করবো যেটা খুব ভালো, যেটা সিলেবাসে নেই, সেটা হলো এই যে ফুরিয়ার ট্রান্সফর্ম। আমরা কি দেখলাম, সবসময়ই আমরা কি করছি, ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেটিং ওভার দ্য অ্যাপারচার। অ্যাপারচার মানে কি, ওই যে ছিদ্র, দ্য স্লিট, ওটাই। ঠিক আছে, এখান থেকে এটা, দিস ইজ অ্যাপারচার। তা সবসময় আমরা অ্যাপারচারের উপর ইন্টিগ্রেট করছি, এবং যখন মানে যেমন ভাবে আমরা ইয়াংস ডাবল স্লিটে দেখলাম যে এই ডি যত বাড়ে তত কি হয়, ফ্রিঞ্জ গুলো কাছাকাছি আসে। তো অ্যাপারচারের ক্ষেত্রেও আমরা দেখবো যে অ্যাপারচারকে আমরা যত চওড়া করব, দেখি এটা পাওয়া যায় কিনা,